এমন গাইস বহু আত্মা আছে যাদের উপর মৃত্যুর আগে এতটাই টর্চার, এতটাই অত্যাচার করা হয়েছে কি তারা মৃত্যুর পরও সেই অত্যাচারটাই জীবন্ত মানুষের উপর করতে চায়। তো গাইস আজকের যে স্টোরিটা আছে পুরোটা এই বিষয়ের উপরে নির্ভর করে স্থাপিত হয়েছে, যেটা এসছে ভারতের ওয়ান অফ দ্য মোস্ট ডিসরেসপেক্টেড এলাকা, যার নাম হলো সোনাগাছি। হ্যাঁ, এই নামটা কম বেশি তোমরা সবাই কোথাও না কোথাও শুনেছো বা কোনো মুভিতে শুনেছো, লাইক মন্টু পাইলট। এবং তোমরা জানো যে এখানে কী ধরনের কাজবাজ হয় বা কী ধরনের কাজবাজ হতে পারে। এবং গাইস এই যে সোনাগাছি আছে এটা এশিয়ার সবথেকে বড় রেড লাইট এরিয়া, এবং এখানে যে একবার গেছে বা এখানকার স্বাদ যে একবার পেয়েছে সে দ্বিতীয়বার এখানে ফেরত যেতে বাধ্য হয়েছে। অ্যান্ড গাইস আজকের যে স্টোরিটা আছে সেটা সুদীপ নামের একটা ইয়ং ছেলে ও তার বন্ধুদের সাথে ঘটেছিল, যারা এইসবের মধ্যেই পড়ে গেছিল। কি করে সেটা তো আমি জানাবই, এবং তার সাথে সাথে আমি আরও একটা স্টোরি শোনাবো যেটা সোনাগাছির একটা মাত্র পার্টিকুলার রুম নিয়ে। অ্যান্ড গাইস এই রুমটার ইতিহাস এতটাই জঘন্য বা এতটাই ভয়ঙ্কর যে এখানে যারা কাস্টমার আসে বা যেসব মহিলারা এখানে কাজ করে তারা দিনের বেলাও এই রুমের আশেপাশে যেতে ভয় পায়। কেন সেটা তোমরা জানতেই পারবে। সো ভাই ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যদি চ্যানেলে নতুন আসো এই ধরনের হরর মিস্টিরিয়াস স্টোরি শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ভাই ঘটনাটা কি চলো জানা যাক। সো গাইজ এই পুরো ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সুদীপ ফর শেয়ারিং আ স্টোরি উইথ আস। তো ঘটনাটা এবার শুরু হচ্ছে। তো এই ঘটনাটা ঘটেছিল আগের বছর 16ই ডিসেম্বর, অর্থাৎ সুদীপের যেদিন জন্মদিন ছিল। এবং সেই দিনই সুদীপের চোখের সামনে ঠিক এই ঘটনাটা তার সাথেই ঘটেছিল। এবং সুদীপের আজকে জন্মদিন, এই ব্যাপারটা নিয়ে সুদীপ যতটা না এক্সাইটেড ছিল তার থেকে ডবল এক্সাইটেড ছিল তার বন্ধুরা। বাট তারা কেউ বুঝে উঠতে পারছিল না যে তারা সুদীপকে দেবে তো কী গিফট দেবে। এখন সুদীপ তো এখন একটা বাচ্চা না যে তাকে একটা বারবি ডল গিফট করলে সে খুশি হয়ে যাবে। যার ফলে অনেক চিন্তা করার পর দুজন বলে ওঠে যে সুদীপ তো যেহেতু এখন অ্যাডাল্ট হয়ে গেছে, চল না আমরা ওকে একটা প্রস্টিটিউটই গিফট করে দিই। মানে হাই এন্ডের না, মানে আমাদের অকাতের মধ্যে যে প্রস্টিটিউটটা থাকবে তাকেই গিফট করে দিই। অন্তত এই কথাটা ভেবে আমাদের চিরকাল মনে তো রাখবে। অ্যান্ড গাইজ তোমরা যারা কোনো একটা ছেলে গ্রুপে আছো তোমরা জানো যে গ্রুপে কোনো একটা ছেলের বার্থডে হলে আমরা তার বার্থডেটা নিজের ভাইয়ের মতোই সেলিব্রেট করি, হয়তো তার থেকেও বেশি পরিমাণে আমরা সেলিব্রেট করি। এবং যখন এই ইউনিক আইডিয়াটা সবাইকে বলা হয় তখন সবাই একভাবে রাজি হয়ে যায় যে না চল একবার জাস্ট তার রিয়াকশানটা জাস্ট ফর ফান একবার করেই দেখি যে তার রিয়াকশানটা কীরকম হয়। তো তাদের প্ল্যান ছিল সুদীপকে তার জন্মদিনের দিন তারা তার সাথে সোনাগাছি নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তাকে সেই মেয়েটার সাথে মিট আপ করিয়ে দিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসবে। আর গাইস সুদীপের বন্ধুদের এই প্ল্যানটা করার আরেকটা উদ্দেশ্য ছিল যে সুদীপের রিসেন্টলি একটা বড় লং টার্ম রিলেশনের ব্রেক হয়েছে, মানে কয়েক মাস আগেই ব্রেকআপ হয়েছে। এবং তোমরা জানো বা তোমরা যারা লং টার্ম রিলেশনে ছিলে তোমরা জানো যে এই ধরনের রিলেশনে যখন ব্রেকআপ হয় তখন মুভ অন করাটা একটু টাফ হয়ে যায়। যার ফলে সুদীপের বন্ধুরা সুদীপকে এই অবস্থায় দেখে তার জন্যে এইটা প্ল্যানটা করে যাতে তার মাইন্ডটাকে একটু ডাইভার্ট করা যায়। অ্যান্ড গাইজ যখনই এই ব্যাপারটা মানে সুদীপের গিফটের ব্যাপারটা সুদীপকে বলা হয় যে তোর জন্য আমরা এরকম কিছু প্ল্যান করছি, তখন সুদীপ রেগে যাওয়ার বদলে আরও পরিমাণে এক্সাইটেড হয়ে যায়। কেন সে হয়তো আমাকে আর বলতে হবে না। অ্যান্ড ইয়েস সুদীপকে তার গিফটের জন্য সোনাগাছিতে যেতে হতো এবং সেখানে গিয়ে কাজবাজ করার পর তার গিফট সেখানেই শেষ, খেলা শেষ। বাট সুদীপকে যে রুমটা দেওয়া হয়েছিল সেই রুমটা ছিল রুম নাম্বার 301, যেটা সেই এলাকার অর্থাৎ সোনাগাছির সব থেকে হন্টেড রুম বলা হয়। বাট অ্যাগেন সুদীপ এইসব বিষয়ে থোড়ি না জানতো, তার মন তো এখন উত্তেজনায় ডিস্কো ড্যান্স করছিল। তো যাই হোক
সুদীপকে যে টাইমিংটা দেওয়া হয়েছিল সেটা হলো দুপুর 3টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে তাকে সেখানে পৌঁছাতে হবে। কিন্তু তোমরা তো জানোই কলকাতার ট্রাফিক জ্যাম কেমন, কারণ তুমি যদি কোনো জায়গায় তাড়াহুড়ো করে দুপুর 2টোর সময় যেতে যাও, কলকাতার ট্রাফিক জ্যাম তোমাকে সেটা 4টের সময় পৌঁছাবে, এবং যার ফলে সুদীপ সেখানে 6টার বদলে সেখানে সন্ধ্যে 7:30টার সময় সেখানে পৌঁছায়। বলা হয় সূর্য অস্ত নামলেই সেই 301 নম্বর রুমের সামনে কোনো এক আত্মা সুন্দরী মেয়ের ছদ্মবেশ ধারণ করে সুদীপের মতো কাস্টমারদেরই ওয়েট করে, এবং তারা যখন তার কবলে পড়ে তাদের সাথে কি হয় সেটা হয়তো আমাকে আর বলতে হবে না। এবং গাইজ, যেহেতু সেখানকার মেয়েদের জন্য এটাই একমাত্র মেজর সোর্স অফ ইনকামের একমাত্র উপায়, তাই যখন সেই মেয়েটার সাথে সুদীপের মিট আপ হয় এত মাঝরাতের সত্ত্বেও, সেই মেয়েটা আর সুদীপ সেই রুম নাম্বার 301-এ যেতে বাধ্য হয়। অ্যান্ড গাইজ, আমি যখন এই ব্যাপারটাকে একটু রিসার্চ করি আমি এটা জানতে পারি যে সোনাগাছিতে যেসব রুমগুলো তৈরি হয়েছিল সেটা আজকালকার রুম না, এগুলো বহু দশক আগে এই রুমগুলোকে বানানো হয়। এবং এদের মধ্যেও সবথেকে পুরানো বা সোনাগাছির সবথেকে ফার্স্ট রুম যেটা হলো সেটা হলো রুম নাম্বার 301। যেহেতু এইগুলোকে অনেক দিন আগে বানানো হয়েছিল, যার ফলে এখন অনেক রুমই আছে যেগুলো ভিতরে ঢুকলে বা ভিতরে থেকে দেখলে একটা ভেঙা চুরো বা একটা যেমন একটা হয় না যে আগেকার জমিদারদের বাড়িতে তুমি যখন দেখো তখন দেখবে একটা পুরানো পুরানো ভাব আছে, ঠিক তেমনই মনে হয়। যার ফলে অনেক কাস্টমাররাই এসে তাদেরকে কমপ্লেন করে যে এই রুম আমাদের ভালো লাগে না, আমাদের কেন একটা ফিল হয়। যার ফলে 2007 সালে এই রুমগুলোকে আবার নতুন করে রেনোভেট করা। বাট গাইস, এই রুমগুলোকে রেনোভেট করার পিছনে আর একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা এতই ভয়ঙ্কর বা এতই জঘন্য যেটা শোনার পর তোমারও হয়তো চোখে জল আসতে বাধ্য হবে। তো সেই ব্যাপারটা আমরা পরে আসছি। এখন সুদীপ ও সেই মেয়েটা তাদের রুমে প্রবেশ করে, যেটা হলো 301। এবং সুদীপ যেহেতু একটু নার্ভাস ছিল সেই সময়, তাই মুডটাকে লাইট আপ করার জন্য সুদীপ ওয়াজ নার্ভাস, সে মহিলাটার সাথে একটু কথাবার্তা বলা চালু করে। অ্যান্ড এই প্রস্টিটিউটের জন্য এটা কোনো নতুন ব্যাপার না যে কোনো এক কাস্টমার আসবে, এসে তার সাথে এইসব কাজ করবে এবং তারপর চলে যাবে। বাট তাও যখন সেই মেয়েটা সুদীপের সাথে মিট আপ করে, সেই সুদীপকে একটু ডিফারেন্ট খোঁজে, কারণ বেশিরভাগ কাস্টমাররাই যখন এখানে আসে তারা বেশিরভাগ কাজের কথাই বলে এবং তারপর কাজবাজ করে তাদের মতো বেরিয়ে চলে যায়। কিন্তু মেয়েটাও বুঝতে পারছিল যে সুদীপ একটু নার্ভাস ফিল করছে, বাট স্টিল সেই সুদীপও সেই মেয়েটার কাছে একটা কাস্টমারের মতন। অ্যান্ড যখন এদের দুজনের কথাবার্তা শেষ হয় এবং সময় আসে সেই কাজের যার জন্যে সুদীপকে এখানে পাঠানো হয়েছিল বা সুদীপ সোনাগাছিতে এসেছিল, তখন যখন সবে সবে কাজ শুরু হতে চলেছে, মানে উপরের দিক থেকে কাজ শুরু হচ্ছে, সেই সময় পুরো এলাকার হুট করে লোডশেডিং হয়ে যায়। এবং এর মাঝেই মেয়েটা বলে ওঠে যে সুদীপকে বলে ওঠে যে তুমি প্রোটেকশন নিয়ে এসছো, যেটা শুনে সুদীপ বলে যে না, আমার তো নিয়ে আসা হয়নি। যেটা শুনে মেয়েটা বলে যে আমি বুঝতেই পেরেছিলাম, কারণ অনেক কাস্টমাররাই আছে যারা এইসব নিয়ে আসে না, বাদ দাও, আমরা যার জন্য এইসব রেখে দিই, আমরা এইসব এক্সট্রা কিছু রেখে দিই, তাই তুমি একটু বসো, আমি একটু বাইরে থেকে নিয়ে আসছি। এটা বলে মেয়েটা এখন ঘর থেকে বাইরের দিকে বেরিয়ে যায় প্রোটেকশনটা নিয়ে আসার জন্য। আর এদিকে সুদীপ নিজেকে একটু এম্বারেস ফিল করে, যার ফলে সে বিছানার ধারে একটা জানলার কাছে গিয়ে সেখানে চুপচাপ বসে থাকে। সেই গভীর রাতে সুদীপ সেখানে চুপচাপ একা একা বসে থাকে। হয়তো 10 থেকে 15 মিনিট হয়েও গেছে, বাট সেই মেয়েটা এখনও সেখানে আসে না। অ্যান্ড গাইস, লিটারালি সেই ঘরটা পুরো একদম অন্ধকার, মানে একদম পিচ ব্ল্যাক ডার্কনেস। আর সুদীপেরও এখন কিছু করারও ছিল না, তাই সে জানলা থেকে বাইরের দিকে শুধু দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সেই মেয়েটা কখন আসছে তারই অপেক্ষা করছিল। এমন সময় হঠাৎ করে সুদীপের কানে ঘুঙুরের আওয়াজ ভেসে আসে, আর তার সাথে সাথে কোনো এক মেয়ের খিলখিলে হাসির আওয়াজ সুদীপের কানে ভেসে আসে। সুদীপ এই আওয়াজটা শুনে কিছু মাথায় প্রসেস করছিলই কি হঠাৎ
সে বুঝতে পারে যে কেউ যেন সেই দরজাটা খুলে তাদের ঘরে প্রবেশ করেছে। সুদীপ যখন ভাবে যে সেই মেয়েটা অ্যাট লাস্ট চলে এসছে, ঘরে চলে এসছে, তখন সে নিজেকে একটু কাম ডাউন করে যে না, এইবার হয়তো অ্যাট লাস্ট সে যে কাজের জন্য এসছিল সেই কাজের টাইমটা এখন চলে এসছে। যার ফলে সে মেয়েটার একটু ক্লোজ যাওয়ার চেষ্টা করে, বাট ঘরে এতটাই পিচ ডার্কনেস ছিল যে সেই মেয়েটার মুখ সে ভালো করে বুঝতে পারছিল না, শুধু তার হালকা খিলখিলে হাসির আওয়াজ সে একটু শুনতে পাচ্ছিল। এখন সুদীপ সেই মেয়েটাকে স্পর্শ করবেই কি তার আগেই সেই মেয়েটা সুদীপকে হালকা ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। সুদীপ ভাবে যে হয়তো এখানে এইভাবেই কাজ হয়, এবং তারপরে সেই মেয়েটা সুদীপের উপর চড়ে বসে। সুদীপ একটা জিনিস নোটিস করে যে যখন সেই মেয়েটা সুদীপের উপর চড়ে বসে, তখন সেই মেয়েটার মুখ দিয়ে নালা টাইপ কিছু জল সুদীপের গালের উপর টোপে টোপে পড়ছে, এবং তার মুখ দিয়ে একটা বন্য প্রাণী যেরকম গ্রাউল করে সেরকম হালকা হালকা আওয়াজ সে মেয়েটা বের করছে। সুদীপ এইসব দেখে একটু ঘাবড়ে যায়। সুদীপ ভাবে যে এখানে কি এইভাবেই কাজ হয় নাকি তার সাথেই এমনটা ঘটছে। এইসব জিনিস সে মাথার ভিতর প্রসেস করছিলই কি তখনই সেই মেয়েটা সুদীপের হাতটা নিয়ে তার গলার উপর রেখে দেয়, যার পর সুদীপের ভয়ে পুরো শরীর অবশ হয়ে পড়ে। কেন জানো? কারণ সুদীপ যখন সেই মেয়েটার গলা স্পর্শ করে তখন তার লিটারালি ফিল হয় যে তার গলা থেকে রক্ত টোপে টোপে তার হাতে পড়ছে। কারণ সেই রক্তের যে উষুম উষুম ভাব, যে গরম গরম হালকা ভাব, সেই ফিল সুদীপ স্পষ্ট করতে পারছিল। এবং সুদীপ যখন আরও ভালোভাবে সেই মেয়েটাকে লক্ষ্য করে তখন সে দেখে সেই মেয়েটার ঘাড়ে একটা বড় কাঁচের টুকরো যেন ঢোকানো আছে, যেন মনে হচ্ছিল কোনো ব্যক্তি মদের বোতল ভেঙে তার কাঁচটা নিয়ে সে মেয়েটার ঘাড়ে গুঁজে দিয়েছে, আর যার রক্ত সুদীপের হাতে লেগে আছে। সুদীপ এই সময় প্রচণ্ড পরিমাণে ঘাবড়ে যায়, এবং সে তার গায়ে যত জোর ছিল সে তত জোরে চিল্লে ওঠে, যার ফলে যে অপর প্রস্টিটিউটটা ছিল, মানে যে মেয়েটাকে ভাড়া করা হয়েছিল, সেই মেয়েটা ছুটে ছুটে সুদীপের ঘরে আসে। এবং যখন সে সুদীপকে দেখে তখন সে দেখে সুদীপ বিছানায় উলঙ্গ এবং ঘামন্ত অবস্থায় টকটক করে কাঁপছে এবং শুয়ে আছে। মেয়েটা সুদীপের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সুদীপ, তোমার এমন অবস্থাটা হলো কি করে, তুমি কাঁপছো কেন? সুদীপ তখন একটা কথা বলে না, সে চুপচাপ বিছানা থেকে ওঠে, তার জামা প্যান্ট পরে এবং সেখান থেকে বেরিয়ে যায়। সো গাইস, এই যে স্টোরিটা আমি তোমাকে বললাম, এই পিছনের স্টোরিটা, এর পিছনেও বা এই রুমটার সম্বন্ধে একটা বীভৎস ইতিহাস আছে, যে ইতিহাসটা আই থিঙ্ক তোমাদের সবারই প্লিজ এটা শোনা উচিত। তো আমি তোমাদের যেমন বললাম যে এখানে যেসব রুমগুলো আছে এগুলো আজকালকার না, অনেক দিন আগে, মানে প্রায় 18 দশকের শুরুর দিকে এই রুমগুলোকে তৈরি করা হয় জাস্ট ফর ব্রিটিশদের এন্টারটেনমেন্ট হাবের জন্য। লাইক তারা এখানে পার্টি করতো, মজা করতো, তারপর যে কাজের জন্য তৈরি করা হয়েছিল রুমটাকে সেগুলো তো করতোই। এখন মাঝখানের দিকে ব্রিটিশরা ইন্ডিয়ান উম্যানসকে প্রিফার করতো না, লাইক তাদের সাথে কাজ করতে মানা করতো, কারণ তারা ভাবতো যে ইন্ডিয়ান উম্যানরা তাদের লেভেলের থেকে অনেক নিচে, বা তাদের অনেক নিচ ভাবতো। এবং তোমরা জানো যে ব্রিটিশরা একসময় আমাদের কুকুরের সাথে তুলনা করতো। এটা আলাদা ব্যাপার যে এখন তাদের অবস্থা কুকুরের থেকেও অদম হয়ে গেছে, বাট সে যাই হোক। তো এখন ব্রিটিশদের এন্টারটেনমেন্ট পারপাসের জন্য এরা বাইরে থেকে মেয়েদেরকে ইন্ডিয়াতে নিয়ে আসতো, লাইক জাপান, রাশিয়া, ইন্দোনেশিয়া, এখানকার মেয়েদের ইন্ডিয়াতে নিয়ে আসতো যাতে তারা তাদের সাথে মজা করতে পারে। অ্যান্ড গাইস, সব থেকে বাজে ব্যাপার হচ্ছে এটা যে এইসব মেয়েরা এখানে চলে তো আসতো, বাট তারা আর বাড়ি ফিরতে পারতো না, কারণ ব্রিটিশরা তাদের উপর এতটাই অত্যাচার, এতটাই টর্চার করতো যে এরা সংসার, ফ্যামিলি, এসবের প্রতি যে ইমোশন থাকে তাদের মন থেকে পুরোটাই মুছে যেত। এবং গাইস, আজও বলা হয় যে এইসব মহিলা যাদের সাথে রেপ করা হয়েছে, যাদেরকে মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে,
তাদের চিৎকার তুমি যদি এই ঘরের দেওয়ালে কান পেতে শোনো, আজও তুমি তাদের চিৎকার শুনতে পাবে। সো গাইস, তোমরা যারা এখানে যাচ্ছ, আমি কোনোদিন যেতে মানা করবো না, যাদের ইচ্ছা তোমরা যেতেই পারো, তোমাদের ইচ্ছা। বাট একটা জিনিস মনে রাখবে যে তোমরা যখনই যাবে প্লিজ গিভ রেসপেক্ট, কারণ এইসব মহিলা যারা কাজ করে এখানে, তারাও তাদের কিছু জ্বালা আছে, তারা হয়তো তাদের পেটের জ্বালায় এই কাজটা করছে। সো প্লিজ গিভ রেসপেক্ট অ্যান্ড টেক রেসপেক্ট। সো গাইস, আজকের জন্য এতটাই। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি লেগে থাকে একটা লাইক করেই দিও, আর সাবস্ক্রাইব তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। সো আজকের জন্য এতটাই। টাটা, বাই বাই।